নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। আমি সুমি আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন পল্লব ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প পানাডোবার পানিমুরা। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে রয়েছে প্রত্যয়, সৌরভ ধনী সাহা এবং আমি। অনেকদিন পর আমরা একটা ফুল লেন্থ গল্প নিয়ে ফিরে এলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবং আজকে আমাদের দ্বিতীয় নতুন চ্যানেল ডার্ক সাইড ডকুমেন্টারিজেও একটা এপিসোড লঞ্চ হচ্ছে। খুব এক্সাইটিং, খুব ইন্টারেস্টিং একটা এপিসোড, দেখতে কিন্তু ভুলবেন না। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প পল্লব ঘোষের লেখা পানাডোবার পানিমুরা। আরে মুরলি, কোথায় গেলি রে বাবা আমার? আয় ঘরে আয়, আয় বলছি। অশীতিপর রতন বুড়ো খুকখুকে গলায় কাশতে কাশতে এক নাগাড়ে এগিয়ে চলেছে জলকাদায় ভেজা পথ দিয়ে। হাতে একটা ঝুল পড়া ছোট লণ্ঠন। সে লণ্ঠনের আলো অপেক্ষা অন্ধকারে কিছুক্ষণ দাঁড়ালে বোধ করি চোখ সয়ে গিয়ে অনেক ভালো দেখা যাবে। ধাড়ি পাঁঠাটার ব্যা ব্যা শব্দটাই কেবল তার কানে আসছে। একেই এই জলকাদা, তার উপর আবার অন্ধকার। কিন্তু রতন বুড়োর সেসব দিকে কোনো লক্ষ্য নেই। তার একমাত্র পাঁঠাকে ধরতে পারলেই হলো। গত সপ্তাহে এসে খদ্দের ভালো দাম দিয়ে গেছে। এই অবস্থায় যদি পাঁঠাই গায়েব হয়ে যায় তা তো মুশকিল কাণ্ড হবে। হাঁটতে হাঁটতে রতন বুড়ো এসে পৌঁছেছে গ্রামের একদম পশ্চিম প্রান্তে। একটু গেলেই সেই পানায় ভরা ডোবাটা। পাঁঠার ডাক সেদিক থেকেই আসছে। এই সময় ওই ডোবার ধারে পাঁঠা গেলেই সর্বনাশ। মুরলি, দাঁড়া, আরে দাঁড়া বলছি, ওখানে দাঁড়া। আরে থাম থাম। ডোবার পাশাপাশি এসে দাঁড়ালো রতন বুড়ো। সামনে একটা বেশ বড় কচু বন। অন্ধকারে ওদিকে যাওয়া মানে প্রাণ হাতে নিয়ে যাওয়া। পাঁঠার ডাকটা আবার কানে এলো বুড়োর। সে এবার লণ্ঠনের আলোটা যথাসম্ভব বাড়িয়ে সামনে তুলে ধরল। ওই তো বনটার ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে পাঁঠাটা। কালো কুচকুচে রং, পেটের কাছে ফালি চাঁদের মতো সাদা দাগ। আলো পড়ে চোখ দুটো জল জল করছে। সে একবার বুড়োর দিকে তাকালো, তারপর বিকটভাবে দুবার ডেকে আচমকা ঝাঁপিয়ে পড়ল অন্ধকার ডোবার মধ্যে। তার সাথে সাথেই নিঃশব্দে কিরকম যেন কর্পূরের মতো উবে গেল। এমন ঘটনার আকস্মিকতায় দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে রতন বুড়ো বড় বড় পায়ে রীতিমতো লাফিয়ে পড়ল কচু বনটার ওপর। তারপর বন তছনছ করে মুরালি মুরালি বলে চিৎকার করতে করতে এগিয়ে চলল ডোবার দিকে। ডোবার পাড়ের মাটি পিচ্ছিল। সে পা হড়কে পড়লে আধো জল আধো কাদায়। হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল ডোবার জলে। বুড়ো কোনো রকমে মাটি আঁকড়ে ধরে বাঁচলে। সে ধীরে ধীরে উঠতে যাবে, এমন সময় তার চোখ আটকালো ডোবার ঠিক মাঝামাঝি। পানায় ভরা ডোবা ছাড়িয়ে উঁচু মতো কি যেন একটা বেরিয়ে আছে না? অন্ধকারে ঠিক বোঝা যায় না, তবে যতটুকু দেখা যায় একটা মানুষের মাথা আকৃতির। কে কে কে? গলাটা একটু যেন কেঁপে উঠল রতন বুড়োর। সাথে সাথে ওই মাথার মতো জিনিসটার সামনে দুটো ছোট আগুনের বল যেন থক করে জ্বলে উঠল। দুটো চোখ
দৃষ্টি বুড়োর দিকেই নিবদ্ধ। একটা খিলখিলে অট্টহাসির শব্দ এলো রতন বুড়োর কানে। পরক্ষণেই মাথাটা আবার ছুপ করে ভেতরে ঢুকে গেল। বুড়ো ততক্ষণে কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়িয়েছে। এ হাসির শব্দ আর যাই হোক না কেন, কোনো সাধারণ মানুষের নয়। ও কি জিনিস তা এই রাতের অন্ধকারে বুঝতে যাওয়া মানে নিজের মরণ ডেকে আনা। জিনিসটাকে মনের ভুল ভেবে বুড়ো ঘুরে দাঁড়িয়ে সবেমাত্র নিজের বাঁ পা উপরের দিকে বাড়িয়েছে, হঠাৎ তার ডান পায়ে কিছু একটা টান পড়ল। পা দুটো গোড়ালি ভেজা জলের নিচে ছিল। কেউ যেন পায়ের আঙুল ধরে একটা হ্যাঁচকা টান মারল জলের ভেতর। বুড়ো আবার চিৎকার করে পড়ল জলের পাড়ে। সে বেশ বুঝতে পারছিল কেউ তাকে জলের ভেতর টানতে চাইছে। আচমকা যেন বাঁচার ইচ্ছেটা বুড়োর মনে তীব্রভাবে জেগে উঠল। ভেজা কাদামাটিতে রীতিমতো আঙুল ঢুকিয়ে দিয়ে নিজেকে আটকে রাখতে চাইল রতন বুড়ো। তার ডান পায়ের বুড়ো আঙুলটা তখনও কেউ যেন টেনে ধরে রেখেছে। দাঁতে দাঁত চেপে শরীরের সবটুকু শক্তি লাগিয়ে দিল রতন বুড়ো। সাথে সাথে তার মনে হলো কেউ যেন বুড়ো আঙুলটা ধরে আস্তে আস্তে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছে। যন্ত্রণায় চিৎকার করে ওঠে রতন বুড়ো। তবুও বাঁচার একটা শেষ চেষ্টায় বুড়ো এক ঝটকায় পাটা সরাতে চাইল। দৈবের বশেই বোধহয় বুড়ো আঙুলে জড়িয়ে থাকা সেই ভৌতিক বাঁধনটা এক ধাক্কায় খুলে গেল। বুড়োর ধরে যেন প্রাণ এলো। সে ধর্মর করে লাফিয়ে উঠে এলো ডাঙার ওপর। অন্ধকারে সে শুনতে পেল পানায় ভরা ডোবার জলের নিচে যেন রীতিমতো তোলপাড় শুরু হয়েছে, বোধহয় শিকার হাতছাড়া হবার কারণেই। বুড়োর বুক ভয়ে বিস্ময়ে হাঁপড়ের মতো ওঠানামা করছে। তার মুরালিকে তো সে আর ফিরে পাবে না, সে জানেই। এখন এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে সে নিজেও বাঁচবে না। ঈশ্বরের অশেষ কৃপা, না হলে ওই বাঁধন থেকে এত রাতে তাকে বাঁচাতে কেউ আসতো না। প্রাণ ভয়ে রতন বুড়ো রীতিমতো দৌড় লাগায় নিজের বাড়ির উদ্দেশ্যে। এই ঘটনা নিজের দিদিমার কাছে বহুবার শুনেছে মহিম, কিন্তু এর থেকেও যেটা তার কাছে বেশি আশ্চর্যের লেগেছে তা হলো রতন বুড়োর এর পরের পরিণতি। ঘটনার পরদিন থেকেই নাকি রতন বুড়োর ধুম জ্বর আসে। গাঁয়ের আর 5টা লোককে সে একথা বলতে পেরেছিল বলেই তারা এসব জানতে পারে। ধীরে ধীরে রতন বুড়োর মানসিক বিকার দেখা দেয়। ভুলভাল বকা, জল দেখলে ভয় পাওয়া, মাঝে মধ্যে বিকট আর্তনাদ করে ওঠা ইত্যাদি ইত্যাদি। অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েও বুড়োর লাভ হয়নি। বুড়ো পাগল হয়ে যায়। এভাবেই চলতে চলতে একদিন সকালে বুড়োর উল্টানো লাশটা পাওয়া যায় ওই পানা ভর্তি পুকুরটার মাঝখানে। বুড়োর এই সলিল সমাধির কারণ কি কেবল তার পাগলামো ছিল, নাকি অন্য কেউ এর পেছনে রয়েছে, তা সেদিন কেউ ঠাউর করতে পারেনি। কিন্তু তারপরেও আরও কয়েকজনের লাশ ওই পুকুরে ওভাবেই পাওয়া যায়। ধীরে ধীরে ওই পুকুরকে ঘিরে লোকের মনে মৃত্যু ভয় জেগে ওঠে। অনেকে এ নিয়ে অনেক রকম মতবাদ তৈরি করলেও শেষমেশ সকলেই মেনে নেয় যে ওই পুকুরের জলে এমন অলৌকিক কিছু আছে যে ওখানে রক্ত মাংসের মানুষের আসা যাওয়া পছন্দ করে না। সে পানিমুড়া।
মহিম, আরে এই মহিম। সকাল সকাল ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল মহিমের। ঘুম জড়ানো চোখে সে তাকিয়ে দেখল তার দিদিমা ঘরে দুধের গ্লাস আর বিস্কুট রাখছেন টেবিলে। মহিম বিরক্ত মুখে বলল, দিদুন, কে ডাকছে গো এত সকালে? কে আবার? রাকেশ, তোর বন্ধু। নে এবার তাড়াতাড়ি ওঠ দেখি, অনেক বেলা হয়েছে কিন্তু। মুখ ধুয়ে দুধটা খেয়ে নে, আর দেরি করিস না। বলতে বলতে দিদিমা ঘর থেকে বেরিয়ে গেলেন। সকালের রোদ এসে জানালা দিয়ে পড়ছে ঘরের মেঝেতে। এই গরমকালে সকালেই যা রোদ উঠতে শুরু করেছে, সারাদিনের কথা তো বলাই বাহুল্য। মহিমের বয়স এখন 20 ছুঁই ছুঁই। পরীক্ষার পর কয়েকদিনের ছুটি নিয়ে সে মামার বাড়ি এসেছে। রাকেশের সাথে তার বন্ধুত্ব ছোট থেকেই। রাকেশের বাড়ি তার মামার বাড়ির গ্রামেই। রাকেশ অবশ্য তার থেকে বছর দুয়েকের বড়। মহিম এমনিতে শহরের ছেলে হলেও একজন গ্রামের ছেলের যেরকম আচার আচরণ ও দক্ষতা থাকা উচিত, মহিমের মধ্যে সেসবের কম কিছু নেই। সব কিছুই এই রাকেশের দৌলতে। মামার বাড়িতে এসে তার সাথে হেতাউথা বনে বাজারে ঘুরে বেরিয়ে এর গাছে ওর বাগানে ঝুলে মহিম শৈশব ও যৌবনের মাঝামাঝি অবস্থায় শরীর ও মনে তৈরি হওয়া অত্যাবশ্যকীয় আগুনের সবটুকু যথাসর্বস্বভাবে ব্যবহার করেছে। আসলে রাকেশের প্রতি মহিমের প্রায়ই একটা মায়া কাজ করে। রাকেশের বাবা মা কেউই নেই। বাড়িতে কাছের লোক বলতে কেবল তার এক কাকা। কাকা মাঠের কিছু জমি চাষ করে। রাকেশ প্রায়ই কাকার সাথে মাঠের কাজে যায়। কখনো কখনো মোড়ের মাথায় কাঠের দোকানে কাজ করেও থাকে। এতেই যা অভাবের সংসার টেনে টুনে চলে যায়। রাকেশরা জাতিতে চাঁড়াল, সে কারণে গ্রামের অনেকেই তাদের সাথে খুব একটা মেশে না। মহিম অবশ্য এর কোনো কারণ খুঁজে পায় না। সে চাঁড়াল হোক, ডোম হোক, মুচি হোক, ম্যাথর হোক আর পৈতেধারী বামুনি হোক, সবার আগে সে একজন মানুষ। তাও যে কেন এত ভেদাভেদ, এত অস্পৃশ্যতা? মহিমের মামাবাড়ির বিচার অবশ্য কখনোই এরকম নয়। তাই রাকেশ আর মহিমের বন্ধুত্বটা এত স্বচ্ছ হয়েছে। মামার বাড়ি এলে সে রাকেশের সাথে দেখা করবেই, 1 ঘন্টার জন্য হলেও। একটা বড় গাব গাছের ছায়ায় বসে দুজন। রাকেশ একটা কাটারি নিয়ে নারকেলের খোসা ছাড়াতে ব্যস্ত। মহিমের উদ্দেশ্যে সে বলল, বুঝলি ভাই, কাকা চাপ দিচ্ছে। মহিম অবাক হয়ে বলল, কেন, রোজগারের জন্য? না, সে তো আছেই। কাকার কথা, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে হবে। বলিস কি, এত তাড়াতাড়ি? তা কেন শুনি? কাকা কি মেয়েটে দেখে রেখেছে নাকি রে? রাকেশ একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর কাটারিটা নামিয়ে রেখে বলল, কাকার বয়স হচ্ছে, প্রায় এখন দেখি সর্দি হলে বুকে ব্যথা হয়। দেখার সেরকম লোক নেই। যদিও কাকার চিন্তা নিজেকে নিয়ে নয়, আমাকে নিয়ে। কাকার কিছু একটা হয়ে গেলে আমাকে কে দেখবে? কথাটা তো ঠিক। তা তোর কি বিয়ে করার এখন কোনো ইচ্ছে নেই? বাঁদরের মতো লাফিয়ে বেড়ানো ছেলেটার পায়েও তাহলে এবার বেরি পড়বে। রাকেশ মৃদু হেসে নারকেলটা ফাটিয়ে ভাগ করে তারপর একটা মহিমকে দিয়ে আরেকটা নিজে নিয়ে বলল, বিয়ে সংসারের ইচ্ছে নেই ভাই। অভাবের সংসারে পরের বাড়ি মেয়ে এনে তুলে যেটি ঝামেলা বাড়ানোর কোনো মানে নেই। তাহলে কাকাকে কি বললি? না, বলিনি কিছু। ভাবছি বৈরাগী হয়ে যাব, সন্ন্যাস নেব, হিমালয়ের কোলে বসে সাধনা করব, লোকের ভূত ভবিষ্যৎ দেখব। কথাটা বলেই রাকেশ কিছুক্ষণ থেমে গেল। তারপর নারকেলে কামড় দিয়ে বলল, এই মহিম, ভূত দেখবি? ভূত? মানে কোথায়? পানাডোবায়, যেখানে ওই পানি মুড়া আছে। মহিম বিরক্ত হয়ে বলল,
এদের শুধু শুধু ওখানে গিয়ে কাজ নেই, একই জায়গাটা নিয়ে সব উল্টোপাল্টা কথা রটে আছে। তারপর যদি আবার বাড়ির লোক আমাদের এসব কীর্তির কথা জানতে পারে, একেবারে কেলেঙ্কারি কেস হয়ে যাবে ভাই। তুই কাকে ভয় পাচ্ছিস বলতো? পানি মোড়াকে না বাড়ির লোককে? ভয় কেন পাবো, কিন্তু কথাটা হলো রাকেশ মাথা নাড়াতে থাকে। বুঝেছি বুঝেছি, তোকে বাড়ি থেকে বের করার দায়িত্ব আমার। রাজি কিনা বল? মহিমের ইচ্ছে যে খুব ছিল তা নয়, তবুও সে বলল, কিন্তু যাবার কারণটা তো বল। ওই যে ভূত দেখতে। আরে আসলে ওই পানাডোবার পাঁকে ভরা জলে শোল, ল্যাটা, চ্যাং, শিঙি ভালো পাওয়া যাবে। তোর হ্রদ দেখা, কলা বেচা দুটোই হবে। এমনিতেও ওদিকে লোকজন খুব একটা মারায় না, অতএব তৈরি থাকিস। মহিম একটু ভেবে বলল, আচ্ছা সে না হয় হলো, কিন্তু বেরোবি কখন? বিকেলে? রাতে। রাতে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রাত বিরেতে অমন জায়গায় যাওয়ার কোনো মানে হয়? মানে একটাই, চোখের আলোয় গেলে 5 জন 5টা কথা বলবে, আর আমাদের বাড়ি থেকেও ছাড়বে না। এবার তুই যদি ভয় পাস তো। মহিম একটু ইতস্তত করে বলল, ঠিক আছে চল। রাকেশ হাসি মুখে বলল, সাবাস বেটা, রাতে জেগে থাকিস। সব সরঞ্জাম আমি নিয়েই যাব, তুই একটা লণ্ঠন নিবি। রাতে ঠক ঠক শব্দে মহিমের ঘুম ভাঙল। জানালার পাল্লায় টোকার শব্দ। সে বুঝল রাকেশ এসেছে। রাকেশের জন্য অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে পড়েছিল। সদরের দরজা খুলে অতি সন্তর্পণে লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো মহিম। অন্ধকারে ভূতের মতো রাকেশ দাঁড়িয়ে আছে। সে ফিসফিসিয়ে বলল, ওই, তোকে যে বললাম জেগে থাকবি, ঘুমিয়ে গিয়েছিলি তো? মহিম হাই তুলে বলল, ভেবে দেখ রাকেশ, কাজটা কি ঠিক হচ্ছে? আরে হ্যাঁ হ্যাঁ, সব ভাবা হয়ে গেছে, এখন চল দেখি। দুজনে এগোতে থাকে গ্রামের পথ ধরে। গোটা গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন। সন্ধ্যায় এক পশলা বৃষ্টি হয়েছে, তাতেই আবহাওয়া একটু ঠান্ডা হয়েছে। বেশ জম্পেশ করে ঘুম দেওয়া যায় এরকম সময়। রাকেশের যত উদ্ভট পরিকল্পনা, তবে হ্যাঁ, একটা বেশ রোমাঞ্চকর অনুভূতি তো হচ্ছেই। দেখাই যাক না, যে পানি মুড়ার গল্প ও এতদিন শুনে এসেছে, আজ সেই মহাপুরুষের দর্শন হয় কিনা। ডোবাটার এত কাছে মহিম আগে কখনোই যায়নি। দূর থেকে অনেকবার দেখেছে। ছোট সাধারণ ডোবা, পানায় ভরা। ডোবার একধারে একটা হেলানো নারকেল গাছ, চারপাশে কচু আর ঘাসবন। ওদিকে সভ্য মানুষের পা খুব একটা পড়ে না বলেই জায়গাটা এমন বন জঙ্গল হয়ে আছে। ডোবাটার কাছাকাছি আসতেই হঠাৎ একটা অন্যরকম অনুভূতি হলো মহিমের। সমগ্র পৃথিবীটা কিরকম যেন স্তব্ধ হয়ে গিয়েছে। যেন একটা অন্য জগৎ তৈরি হয়েছে এই ডোবাটাকে ঘিরে। থেমে গিয়েছে ঝিঁঝির ডাক, থমকে গিয়েছে বোধহয় সময়ের কাঁটাও। এমন জায়গায় যে প্রাণ থাকতে পারে তা ভাবাও পাপ। সামনে ছিল রাকেশ, পেছনে মহিম। গ্রামের মোটা রাস্তাটা ডোবার একটু সামনে দিয়ে বেঁকে মাঠের দিকে চলে গিয়েছে। একটা সরু রাস্তা সেখান থেকে কেটে বেরিয়ে ডোবার দিকে গিয়েছে বটে, তবে সেটাও অব্যবহারে জঙ্গল আগাছায় ভরে গেছে। রাকেশ ফিসফিস করে বলল, আলোটা একটা বাড়িয়ে দে, ভূত না হোক সাপখোপের ভয় আছে ভাই। রাকেশ কোথা থেকে একটা ভাঙা গাছের ডাল কুড়িয়ে নিয়ে এদিক ওদিক ঝোপের মধ্যে নাড়াতে নাড়াতে চলল। তাকে অনুসরণ করতে লাগলো মহিম।
ওরা এসে পৌঁছলো সেই হেলানো নারকেল গাছটার উল্টো দিকে। রাকেশ এদিক ওদিক বেশ খানিকক্ষণ আঁতিপাতি করে কি যেন একটা দেখল। তারপর হঠাৎ পেয়েছি বলে বড় বড় পা ফেলে একটু উঁচু পরিষ্কার ঢিবির ওপর উঠল। দেখা দেখি মহিমও সেখানে গেল। ঢিবিটার উপর উঠতেই মহিম ওয়াক করে উঠল। একটা বীভৎস পচা গন্ধ আসছে কোথা থেকে। ড্রেনের জলের দুর্গন্ধও বোধহয় এমন হয় না। রাকেশ বলল, আরে বৃষ্টি হয়েছে না, সেই জন্য এই ডোবার জলের গন্ধটা চাকার দিয়েছে। আমি বিকেলের দিকে এসেছিলাম, এতটা গন্ধ ছিল না। মহিম নাকে হাত দিয়ে অবাক হয়ে তাকালো তার দিকে। তুই এখানে মানে কেন? সামনে দেখ, কিছুটা পানা সরিয়ে জলটা পরিষ্কার করে রেখেছি। এবার ছিপ ফেলবো। আমি তো বাবা কোনো ভূত টুতের লক্ষণ দেখতে পাইনি। হ্যাঁ, অবশ্য দিনের বেলা ছিল, তাই আরও হয়তো। মহিম আর কিছু বলল না। ছেলেটা পারেও বটে, ওর যে কোনো ভয় ডর নেই তার প্রমাণ মহিম আগেও পেয়েছে। কিন্তু এমন একটা জায়গা যেখানে দিনের বেলাও মানুষ মারায় না, সেখানে যে ও এসে এসব কীর্তি করছে জানলে যে কারোর মাথা ঘুরে যাবে। রাকেশ লণ্ঠনের আলোয় বঁড়শির কাঁটায় একটা লিকলিকে কেঁচোয় গুঁড়ো গুঁড়ো কী সব মাখিয়ে ঠুকিয়ে দিল। তারপর অতি সন্তর্পণে উপর থেকে বঁড়শি জলে ডুবিয়ে ঘাপটি মেরে বসে রইল। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, মাছের কোনো দেখা নেই। কে যে ওকে বলেছে এখানে শোল মাছ শিঙি মাছ আছে ভগবান জানে। এই কয়েক মিনিটে মাছ এসে টোপ না খেলেও মশা এসে যে কতবার তাদের রক্ত খেয়েছে কে জানে। জংলি মশা, ওদের কত পুরুষ যে জন্মানোর পর থেকে মানুষের রক্ত খায়নি। হ্যাঁ, আজ একেবারে সুযোগ বুঝে সব লুটে নিচ্ছে। অনবরত কানের কাছে তাদের বিশ্রী সুরেলা শব্দ আর ফটাফট হাত পায়ে চাপড়ের শব্দ। এক মুহূর্তের জন্য গোটা পানাডোবা এলাকাটা যেন আবার প্রাণ ফিরে পেয়েছে। রাকেশ মহিমকে নানা জ্ঞান দিতে থাকে। মাছ ধরা, বুঝলি ভাই, ধৈর্যের খেলা। টোপ দিয়ে অপেক্ষা করতে হবে, একটুও শব্দ করা যাবে না, জল নাড়ানো যাবে না। হঠাৎ মহিমের মনে হলো কিছু একটা লম্বা মতো যেন শুরুত করে অতি সাবধানে জল থেকে 1-1.5 ফুট উঁচুতে থাকা হেলানো নারকেল গাছটার গুঁড়িতে উঠে পড়ল। মহিম চোখ কুঁচকে সেদিকে ভালো করে তাকালো, ঠিক বুঝতে পারল না। তারপর রাকেশকে থামিয়ে তার হাতটা চেপে ধরে বলল, ভাই, ওই নারকেল গাছটার দিকে তাকিয়ে দেখ, কে যেন একটা আছে। রাকেশ অবাক হয়ে তাকালো। কে আছে? কেউ না তো, ভুল দেখেছিস হয়তো অন্ধকারে। মহিম নিশ্চিত, আর যাই হোক ভুল সে দেখেনি। কাউকে তো একটা সে উপরে উঠতে দেখেছে। হঠাৎ রাকেশের ফাতনায় টান পড়ল। রাকেশ দক্ষ মাছ শিকারীর মতো ছিপ হেলিয়ে ক্ষিপ্র বেগে বড়শি উপরে তুলে আনল। লণ্ঠনের আলোয় দেখা গেল একটা প্রায় 1/2 হাত লম্বা শোল মাছ। বড়শিটা গিয়ে গেঁথেছে ঠিক মাছটার চোখের নিচে। বোধহয় টোপ গিলতে গিয়ে বিপদ বুঝে পালাতে গিয়েই এই বিপত্তি। রাকেশ একগাল হেসে সে ব্যাগে চালান করল। এবার সে ছিপটা মহিমের হাতে দিয়ে বলল, এনে টোপ লাগিয়ে দিচ্ছি, ফেলে বসে থাক, আমি একটু হালকা হয়ে আসি। রাকেশ উঠে পেছন দিকে চলে গেল। মহিম এসে বসল তার জায়গায়। অন্ধকারে ফাতনা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। রাকেশ একটা টর্চ এনেছে বটে, কিন্তু সেটারও ব্যাটারি শেষ হয়ে এসেছে। হঠাৎ মহিমের কানে একটা অদ্ভুত শব্দ আসতে লাগলো। অনেকটা সরু কোনো জিনিস বাতাসে নড়লে যেরকম একটা হিস হিস শব্দ হয় সেরকম। আপনা হতেই মহিমের চোখ সামনে গেল। ওই তো সেই নারকেল গাছটা, কিন্তু ওটার উপর ওভাবে উবু হয়ে কে বসে? একটা মানুষ,
না, ঠিক মানুষ না, কিরকম যেন সরীসৃপের মতো লিকলিকে দেহ। শরীরের ওপর অংশটা কিছুটা বোঝা গেলেও নিচটা গাঢ় অন্ধকারে ঢাকা। হঠাৎ জিপটার আগুনের মতো দুটো চোখ ধক করে জ্বলে উঠল। আপনা হতেই মহিমের গলা থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। সাথে সাথে তার কাঁধে কারোর একটা হাতের ছাপ পড়ল। মহিম চকিতে ঘুরে তাকালো। কি রে, কি হলো? না, ওখানে কেউ একটা ছিল, লাল লাল চোখ। ধ্যাৎ, যত সব উল্টো পাল্টা। মহিম আবার ঘুরে তাকালো। কেউ নেই। বাঁকা গাছের গুঁড়িটা বোধ করি তাকে দেখে ব্যঙ্গের হাসি হাসছে, যেন একটা আলো আঁধারি লৌকিক অলৌকিকতার খেলা চলছে তাকে ঘিরে। পেছন থেকে রাকেশ বলে উঠল, আরে আরে, ফাতনায় টান পড়লো, তোল তোল। মহিম ঘুরে তাকিয়ে হ্যাঁচকা টান লাগালো। মাছ তো উঠলই না, উল্টে ফাতনা গেল জলের নিচে আগাছায় আটকে। বড়শি আটকেছে বুঝতে পেরে বিরক্ত হলো মহিম। রাকেশ বলল, আরে আরে করিস কি? দাঁড়া দাঁড়া, টানিস না, ছিঁড়ে যাবে। আমি জলে নামছি, তুই আলো দেখা। রাকেশ অতি সাবধানে পা রেখে নামতে থাকে নিচে। মহিম বারণ করে, কি দরকার ভাই এসবের? ছাড় না, চল তো ফিরে যাই, আর ভালো লাগছে না। রাকেশ মাথা নাড়ে। এই ছিপ বঁড়শি সব কাকার পয়সা দিয়ে কেনা, না ঘরে নিয়ে গেলে না পিটিয়ে আমার চামড়া তুলে নেবে। জলের নিচেই পাঁক কাদা। পা রাখতেই রাকেশের পা বেশ কিছুটা নিচে ঢুকে যায়। রাকেশ অতি সাবধানে ফাতনা অনুসরণ করে টেনে ধরে বড়শিটাকে। বড়শি কিছুতে একটা আটকেছে, তবে সেটা কি তা বোঝা যাচ্ছে না। মহিমের হাতে থাকা টর্চ আর লণ্ঠনের আলোর এতটাও জোর নেই যে তা জল ভেদ করে নিচ অবধি দেখাতে পারে। হঠাৎ মহিমের মনে হলো কেউ যেন তার একদম পেছনে দাঁড়িয়ে ঝুঁকে নিঃশ্বাস ফেলছে তার ঘাড়ের ওপর। মহিম চকিতে ঘুরে তাকালো। কেউ নেই। কে কে ওখানে? কিন্তু কাউকেই সে দেখতে পেল না। এদিকে রাকেশ একটু ঝুঁকে দেখার চেষ্টা করছে বড়শি কিসের সাথে আটকেছে। আচমকা জলের ভেতর থেকে একটা সাপের মতো জিনিস এসে পেঁচিয়ে ধরল রাকেশের পা, আর একটা প্রবল হ্যাঁচকা টানে তাকে এনে ফেললো পাঁকের মধ্যে। রাকেশ চিৎকার করে উঠল। গোটা ব্যাপারটা মহিমের চোখের সামনে কিরকম যেন সিনেমার মতো ঘটতে লাগলো। রাকেশের লম্বা দোহারা চেহারাটা কোনো অদৃশ্য শক্তি যেন এক টানে আছাড় মেরে ফেললো পাঁকের মধ্যে। জল ছিটকে এলো চারিদিকে। রাকেশের মুখ ততক্ষণে জলের নিচে। সে দেখতে পেল জলের নিচে একটা বিভৎস মুখ, দুটো আগুনের গোলার মতো চোখ আর কদাকার দাঁতের শাড়ি তাকিয়ে রয়েছে তার দিকে। বাঁচার একটা শেষ চেষ্টা করলো রাকেশ। দু হাতে নিজের পায়ের বাঁধনটা ছাড়ানোর চেষ্টা করলো সে, কিন্তু তার শেষ নিঃশ্বাসটা যে এতটা নৃশংসভাবে শেষ হবে তা বোধহয় সে স্বপ্নেও ভাবতে পারেনি। সেই কদাকার মুখটা বিরাট হাঁ করে গিলে ফেলল রাকেশের মাথার প্রায় অর্ধেকটা। রাকেশ মরণপণ আর্তনাদ করে উঠল। মহিম ততক্ষণে জল কাদায় ঝাঁপিয়ে পড়েছে। সে অন্ধকারের মধ্যেও বুঝতে পারছে এক অতি শক্তিশালী অতি প্রাকৃত কোনো জীবের পাল্লায় পড়ে রাকেশের এই অবস্থা। রাকেশ, রাকেশ বলে চিৎকার করতে করতে মহিম ঝাঁপিয়ে পড়ল রাকেশের ভেসে থাকা একটা হাত লক্ষ্য করে, আর তার পরক্ষণেই কালো জল তাজা রক্তে লাল হয়ে উঠল। রাকেশের মাথাটা প্রচণ্ড শক্তিতে ভেঙে গুড়িয়ে ফেলল সেই শয়তান। প্রবল আক্রোশে তার শরীরটাকে ঝাঁকাতে ঝাঁকাতে ছিন্ন ভিন্ন করে দিল রাকেশের শরীরটা। মহিমের হাতে ধরা রইল কেবল রাকেশের কাটা হাতটা। রাকেশের কাটা শরীরটা হিড়হিড় করে টানতে টানতে কেউ নিয়ে গেল ডোবার অতল গহ্বরে। সাথে সাথে পানা ডোবার জলে যেন আলোড়ন সৃষ্টি হলো। বহু বছর পর এই অভিশপ্ত ডোবা আবার মানুষের রক্তে তৃপ্ত হয়েছে।
পানি মোড়া শিকার ধরেছে। জলের ভেতর থেকে বেরিয়ে আসা একটা চাপা গর্জন যেন খান খান করে দিল রাতের নিস্তব্ধতা। মহিম পাগলের মতো চিৎকার করে এগিয়ে যেতে লাগলো তার বন্ধুর দিকে, কিন্তু পচা জল আর কাদায় ক্রমাগত ঠুকে যেতে লাগলো সে। ধীরে ধীরে আবার পানায় ঠেকে গেল ডোবার মাঝখানটা। মহিম বুঝতে পারল শুধু পাখ না, অদৃশ্য একটা কিছু তাকেও যেন ক্রমাগত নিচের দিকে টানছে। ধীরে ধীরে মহিমের শরীরটা আরও নিচে নামতে লাগলো। সে ছটফট করে কোনো রকমে বাইরে আসতে চাইল, কিন্তু নোংরা জল তার বুক গলাবে ধীরে ধীরে নাক মুখে উঠতে শুরু করেছে। মৃত্যু ভয়টা সব দিক থেকে পেয়ে বসলো মহিমকে। বাঁচার একটা শেষ চেষ্টা তবুও সে করল। ডোবার পাশের ডাঙাতেই একটা মোটা গাছের শিকড় হাতড়ে হাতড়ে সেটাকে অবশেষে চেপে ধরল মহিম। গায়ের সব শক্তি লাগিয়ে দিল সে। অবশেষে ওই চোরাবালি সম পাঁখ কাদা থেকে নিজেকে উঠিয়ে আনল মহিম। কোনো রকমে হাঁপাতে হাঁপাতে উঠে এলো সেই ঢিবিটার উপর। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল সে। নাকে মুখে অনেকটা নোংরা জল ঢুকেছে তার। গল গল করে বমি করে ফেলল সে। ধুঁকতে ধুঁকতে শেষটায় ঢিবির ওপর পড়ে জ্ঞান হারালো মহিম। রাকেশের মৃত্যুর পর 5টা বছর পেরিয়ে গেছে। শুধু তার স্মৃতি দগদগে ঘা হিসেবে বুকে করে বেরিয়েছে মহিম। একবার সে যাবেই ওই পানা ডোবায়, মুখোমুখি হবে ওই জলের পিশাচের। দেখাই যাক না কি হয়। যেমন ভাবা তেমনি কাজ। ছুটি নিয়ে মহিম বেরিয়ে পড়ল মামা বাড়ির উদ্দেশ্যে। রাকেশের মৃত্যুর পর 5 বছরে এই প্রথম তার মামার বাড়ি আসা। গ্রামের অনেক কিছুই পাল্টেছে। যুগের হাওয়ায় ভেসেছে গ্রামের মানুষ। পাকা রাস্তা হয়েছে, ঘরে ঘরে বিজলি বাতি হয়েছে। শুধু যেটা পাল্টায়নি সেটা ওই পানা ডোবাকে ঘিরে মানুষের মনের ভয়। ওটাই শুধু এক রকম থেকে গেছে। রাকেশের কাকার সাথে দেখা করতে চেয়েছিল মহিম, কিন্তু রাকেশের একচালা ভাঙা বাড়িটা ছাড়া আর কিছুই পায়নি। রাকেশের কাকার খবর কেউ দিতে পারেনি। ভদ্রলোক নাকি বছর 4 আগেই রাতারাতি গ্রাম থেকে উধাও হয়ে যায়। আর গেল তো গেল, তার খোঁজ কেই বা করে। সেবারটাও ছিল গুমোট গরমের দিন। সন্ধ্যায় কালবৈশাখী আর বেশ এক পশলা বৃষ্টি হলে প্রকৃতি একটু ঠান্ডা হলো। আজ রাতেই মহিম বের হবে ঠিক করল। যেমন ভাবা তেমনি কাজ। রাতে খাওয়া দাওয়া সেরে গোটা বাড়ি ঘুমিয়ে গেলে মহিম অতি সন্তর্পণে বেরিয়ে এলো বাইরে। বাইরে বৃষ্টি ভেজা গ্রাম্য নিশি। একটা ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল মহিমকে, যেন তাকে আহ্বান জানাচ্ছে আজকে একটু পরেই ঘটতে চলা মর্মান্তিক কোনো অভিজ্ঞতার সম্মুখীন হবার জন্য। গ্রামের পশ্চিম প্রান্তে ডোবাটার ধারে এসে থামল মহিম। এই 5 বছরে ডোবা যেন আরও জঙ্গলাকীর্ণ হয়ে উঠেছে। অন্ধকারে ডোবাটাকে আলাদা করে চেনাও বেশ মুশকিল। কেবল মাঝে মাঝে চমকে ওঠা বিদ্যুতের আলোয় ডোবাটা নজরে পড়ছে। চারধারে বড় বড় ঘাস আর কচু বন। অদূরে সেই ফাঁকা নারকেল গাছটা চোখে পড়ল মহিমের। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল মহিম। গোটা প্রকৃতি এখানে যেন অদ্ভুত রকমের শান্ত, নিস্পন্দ, নির্জীব।
5 বছর আগের কথা চোখের সামনে ভেসে ওঠে মহিমের। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে ঠোঁটে গুজেছে। হঠাৎ পেছন থেকে একটা খুক খুক কাশির শব্দ তার কানে এলো। একটু চমকে উঠে মহিম ঘুরে তাকালো। অন্ধকারে একজন দাঁড়িয়ে রয়েছে, একটু ঝুঁকে আছে, হাতে ধরা একটা লাঠি। মহিম একটু অবাক হলো, সিগারেটটা ঠোঁট থেকে নামিয়ে বলল, কে আপনি? একটা সিগারেট হবে বাবা? মহিম আরও অবাক হলো। লোকটার গলা শুনে আর অন্ধকারে যতটুকু যা বোঝা যায় তাতে মনে হয় তার বয়স কম সম করে 60 তো হবেই, বরং 60-এর বেশি। লোকটার গায়ে একটা চাদর জড়ানো। এতটাও ঠান্ডা নেই যে গায়ে চাদর দিতে হবে। লোকটার মুখ ভালো করে দেখা যাচ্ছে না, টাক মাথা, গলার স্বর ভাঙা, অনেকটা সর্দি বসা গলা যেমন হয় তেমন। লোকটা আবার মহিমকে একই প্রশ্ন করল। মহিম আরেকটা সিগারেট বের করে তাকে দিল, সাথে দেশলাই। লোকটা সিগারেট ধরালো। দেশলাইয়ের আলোয় যতটুকু মহিম দেখতে পেল, লোকটার মুখটা অদ্ভুত রকমের চ্যাপ্টা। লোকটা ধোঁয়া ছেড়ে বলল, ধন্যবাদ বাবা। তা এখানে কি তোমার বন্ধুকে খুঁজতে এসেছো? মহিম বলল, হ্যাঁ, মানে না, মানে আপনি... জানি জানি, সব জানি। ছেলেটার তো এই গাঁই বাড়ি। বছর 4-5 আগে তোমরা রাতে এখানে এসেছিলে। তারপরেই তোমার বন্ধু ফুস। লোকটা অসভ্য বেহায়া নাকি পাগল? মহিমের মাথা গরম হলো। সে বলল, দেখুন, আপনি এবার আসতে পারেন। কেন আসবো কেন? এ জায়গা কি শুধু তোমার? এখানে আমিও থাকবো। মহিম আরও বিরক্ত হলো। লোকটা কারোর মৃত্যু নিয়ে কিভাবে হাসতে পারে? অদ্ভুতভাবে সেটার উত্তরও লোকটা নিজেই দিল। তোমার অবস্থা দেখে আমি হাসছি বলে তোমার রাগ হচ্ছে? রাগ তো আমারও হতো যখন আমার অবস্থা দেখেও লোকে এরকম হাসতো। তার মানে? যে পুকুরে তোমার বন্ধু ডুবেছে, সেই পুকুরে আমার গোটা পরিবার ডুবেছে। এই বলে সে রাগে আধ খাওয়া সিগারেটটা পুকুরে ছুঁড়ে ফেলল। আমার বউ, ছোট ছেলে সবাই ডুবে মরেছে ওই পুকুরে। আমি ওদের বাঁচাতে পারিনি। ওই শয়তান পুকুর সব মানুষকে গিলে খায়, যেমন তোমার বন্ধুকে খেয়েছে। মহিম হাঁ করে চেয়ে রইল লোকটার দিকে। লোকটা বলল, সেদিন থেকে আমি বছরের পর বছর আমার বউ ছেলেকে খুঁজে বেড়াচ্ছি। মাঝে মাঝে মনে হয় তারা আবার আসবে, কিন্তু তারা আর আসে না। ধীরে ধীরে এই পুকুরের নামে ভুতুড়ে অপবাদ জুড়ল। একদিন দেখলাম তুমি আর তোমার বন্ধু রাতে এখানে এলে। তারপর এবার লোকটা হাসছে বটে, তবে তার হাসিতে একটা বেদনার ছাপ স্পষ্ট। তাই তুমিও আমার মতো খুঁজছো তোমার বন্ধুকে? খোঁজো খোঁজো, একা খোঁজো। এই গাঁয়ের লোক সব শয়তান, বর্বর পশু এরা। নিজ জাতিকে এরা মানুষ বলে মনে করে না। লোকের বিপদে কাউকে পাশে পাবে না। সেদিন চিৎকার করে গলা ফাটিয়ে আমি কাউকে পাইনি, আজ তুমিও পাবে না। মহিম সিগারেটটা ধরালো, তারপর শান্ত স্বরে বলল, আমার বন্ধুকে খুঁজতে আসিনি। আমি জানি তাকে আমি পাবো না। আমি যেটা চাই
সেটা হলো প্রতিশোধ। যে আমার বন্ধুকে মেরেছে তাকে আমি ছাড়ব না। ওই শয়তান পানিমুরা। পানিমুরাকে মারবে? তা তো পারবে না। কেন? সে মানুষ নয় বলে? এই পুকুর মায়াবী। মায়াবী এর জল এর মায়ায় যে পড়ে, পানিমুরা তাকেই ডুবিয়ে মারে। এসো, আমার সাথে এসো, আমি একটা জিনিস দেখাবো তোমায়। এই বলে লোকটা লাঠি হাতে এগিয়ে গেল। তাকে অনুসরণ করে মহিম গেল পিছনে। লোকটা হাঁটতে হাঁটতে এলো সেই হেলানো নারকেল গাছটার গোড়ায়। তারপর সেটার বাঁকানো অংশ, যেটার ডোবা প্রায় ছুঁয়ে ফেলেছে, আস্তে আস্তে সেই অংশটায় গিয়ে দাঁড়ালো। এসো এখানে, দেখে যাও এই শয়তান পুকুরের মায়া। মহিম গেল সেখানে, লোকটার পাশে দাঁড়ালো, আর সাথে সাথে তার চোখে পড়ল সেই দৃশ্যটা। গাছের নিচে ডোবার বেশ কিছুটা অংশের পানা সরানো হয়েছে, ঠিক যেরকমটা রাকেশ সেবার সরিয়ে রেখেছিল মাছ ধরার জন্য। আর সেই অংশটায় মহিম কোনো এক আশ্চর্য কারণে দেখতে পাচ্ছে নিজের প্রতিবিম্ব। এটা কি করে হয়? এই রাতের বেলা ডোবায় নিজের প্রতিবিম্ব কিভাবে দেখা যেতে পারে? কোথাও তো এতটুকু আলো নেই। তাহলে নিজের প্রতিবিম্ব কিভাবে দেখতে পাচ্ছে সে? উবু হয়ে বসে মহিম, দেখতে থাকে নিজেকে। পাশে দাঁড়িয়ে কথা বলতে থাকে লোকটা। এভাবেই এই পুকুরের আশ্চর্য দেখতে গিয়ে কতজন হারিয়েছে, আরো কতজন হারাবে। সত্যি অদ্ভুত। মহিম হাঁ করে তাকিয়ে থাকে নিজের প্রতিবিম্বের দিকে। পানিমুরাকে তুমি মারতে পারবে না, কখনোই পারবে না। হঠাৎ একটা ব্যাপার দেখে চমকে যায় মহিম। লোকটা তার পাশেই দাঁড়িয়ে আছে, অথচ তার প্রতিবিম্ব তো জলে পড়ছে না। এটা কি করে হয়? ভালো করে জলের দিকে তাকিয়ে থাকে মহিম। দেখতে থাকে তার চোখের ভুল নয় তো। না, লোকটাকে তো দেখা যাচ্ছে না। এটা কি করে হয়? এমন সময় একটা ব্যাপার মহিমের কানে আসে। লোকটার কথাগুলো কিরকম যেন ভারী ভারী আর ভাঙা ভাঙা শোনাচ্ছে। অনেকটা ফাঁকা বড় ড্রামের মধ্যে মুখ ঢুকিয়ে কথা বললে যেরকম হয়। পানিমুরাকে মারতে পারবে না, কোনোদিন পারবে না। মহিম চকিতে ঘুরে তাকায়। না, লোকটা তো তার পাশে নেই। এদিক ওদিক দেখে মহিম, লোকটা কোথাও নেই। আশ্চর্য তো, সে কি জাদুটোনা করে নাকি? লোকটার উপস্থিতিও কিরকম অদ্ভুত রকমের। সে গেল কোথায়? মহিম উঠে দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে থাকে। আচমকা কেউ যেন একটা হ্যাচকা টান মারে মহিমের ডান পাটা ধরে। মহিম উল্টে পড়ে ডোবার জলে। পড়বার সময় মাথাটা ঠুকে যায় গাছের গায়ে। যন্ত্রণায় ব্রহ্মতালু অবধি জ্বলে ওঠে মহিমের। আর্তনাদ করে সে, যদিও তা বেশিক্ষণ স্থায়ী হয় না। টানটা এতটাই প্রবল ছিল যে মহিম মুহূর্তের মধ্যে ডুবে যায় জলের নিচে। মহিম সাঁতার জানত, কিন্তু এই টানের হাত থেকে সাঁতার কেটে বেঁচে ওঠা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তবুও হাত পা ছুঁড়ে নিজেকে বাঁচাতে চেষ্টা করে মহিম। একবার পেছনে ঘুরে দেখে মহিম। যে দৃশ্য সে দেখে তাতে যে কোনো মানুষের বুকের রক্ত হিম হয়ে আসবে। মহিমের পা ধরে রেখেছে একটা হাত, আর সেই হাতের সাথে রয়েছে একটা মাথা। অদ্ভুত কুমিরের মতো সরু মাথা, সম্পূর্ণ ন্যাড়া, চোখ দুটো মরা মাছের মতো ঘোলাটে, কান দুটো চ্যাপ্টা লিপ্তপদের মতো, আর কদাকার দাঁতের শাড়ি। গলার শটটা এবার চেনা লাগলো মহিমের। ধীরে ধীরে সেই দানব টানতে লাগলো মহিমের পা ধরে। মহিমও হাল ছাড়বার পাত্র নয়। নিজেকে বাঁচাবার জন্য নিজের সম্পূর্ণ শক্তি লাগিয়ে দিল। ডোবার জলে শুরু হলো উথাল পাথাল।
ধীরে ধীরে পানিমুড়ার নখ চেপে বসতে লাগলো মহিমের পায়ের উপর। যন্ত্রণায় ছটফট করতে লাগলো মহিম। কোনো রকমে এক হাত বাড়িয়ে সে ধরে রেখেছিল নারকেল গাছের গুঁড়িটা। বোধহয় সেটাও আর বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। নোংরা জলের ভেতর থাকতে থাকতে নিঃশ্বাস ফুরিয়ে আসছে তার। সেই সাথে জলের ঘূর্ণন আর পানিমুড়ার টান দুটোই তার বিরুদ্ধে। সে যে ওই লোকটার ফাঁদে পা দিয়ে ভুল করেছে, এখন সেই ভুলের মাসুল দিতে হবে নিজের জীবন দিয়ে। জলের ভেতর পানিমুড়ার গর্জন আরও ভয়ঙ্কর শোনাচ্ছে। ধীরে ধীরে আলগা হয়ে আসে মহিমের শরীর। হাঁপিয়ে ওঠে সে। তার মনে পড়তে থাকে নিজের পরিবারের কথা, মা বাবা বোন বন্ধুদের কথা। তার দিদা কাল সকালে তার মুখ চেয়ে বসে থাকবে, পরিবর্তে শুনতে পাবে নাতির মৃত্যু সংবাদ। তার বন্ধু রাকেশের মৃত্যুর প্রতিশোধ সে নিতে পারল না। হাল ছেড়ে দেয় মহিম, হাত ছেড়ে দেয় গাছের গুঁড়ি। জলের নিচে ডুবে আসে তার শরীরটা। শতপ্রণোদিত প্রতিবর্তের কারণে শেষবারের জন্য জলের উপর হাত তুলে একবার লাফিয়ে ওঠে মহিমের শরীরটা। আর তারপরেই ঘটে সেই অত্যাশ্চর্য ঘটনাটা। ওপর থেকে কেউ যেন খপ করে চেপে ধরে মহিমের হাত, আর সেটা ধরা মাত্রই এক হ্যাচকা টানে মহিমের শরীরের প্রায় অর্ধেকটা জলের ওপরে নিয়ে আসে। মহিমের জ্ঞান তখন যায় চোখের সামনে শুধুই অন্ধকার। প্রাণ ভরে শ্বাস নেয় মহিম। আবার একটা হ্যাচকা টান, এবার ওপর দিক থেকে। শারীরিক মানসিক সকল প্রকার পীড়নে জ্ঞান হারায় মহিম। জ্ঞান যখন এলো, নিজেকে ডোবার ধারের ছোপের মধ্যে খুঁজে পেল মহিম। ধর্মর করে উঠে বসে সে বেঁচে আছে। পানিমুড়ার হাত থেকে সে মুক্তি পেয়েছে। কিন্তু কিভাবে? কে টানলো তাকে হাতের ওপর দিকে? মহিম, পালা এখান থেকে, পালা। চমকে উঠে পিছনে ঘুরে তাকায় মহিম। পেছনে একটা জমাট বাঁধা চাপচাপ অন্ধকার। তবে গলার স্বর মহিম চিনতে পেরেছে, রাকেশ। মহিম কেঁদে ওঠে, রাকেশ, রাকেশ! জড়িয়ে ধরতে চায় তাকে। কালো অন্ধকারটা পেছনে সরে আসে। মহিম কান্না ভেজা গলায় বলল, রাকেশ! চলে যা মহিম, তুই চলে যা। যে ভুল আমি করেছি সেটা তুই করিস না। ওই শয়তান পানিমুড়া তোকে ছাড়বে না। তুই চলে যা। কিন্তু তোর মৃত্যুর প্রতিশোধ? না রে বন্ধু, এই জেদ করিস না। কিসের প্রতিশোধ? দোষ তো আমার ছিল। ভুল করে তার ডেরায় পা রেখেছিলাম। তুই সেই ভুল আর করিস না ভাই। পালিয়ে যা। শুধু এই হতভাগাটাকে মনে রেখে দিস। আর আমার মতো কখনো জেদ করিস না। দুনিয়ায় এমন অনেক কিছু আছে যা আমাদের নিয়ন্ত্রণে নেই। সব কিছুকে নিজেদের নিয়ন্ত্রণে আনতেও নেই। কিছু জিনিস রহস্যের আড়ালে থাকাই ভালো। তুই আর থাকিস না রে মহিম, পালিয়ে যা। একবার যেন কেঁপে ওঠে অন্ধকারটা। ধীরে ধীরে ভারী হয়ে আসে রাকেশের গলা, যেন দূর দিগন্ত থেকে নির্দেশ দিচ্ছে মহিমকে। মহিম চোখের জল মুছতে মুছতে ছুট লাগায়। পেছন থেকে আসতে থাকে রাকেশের ভাঙা গলার স্বর, পালা মহিম, আর এখানে আসিস না।
শুধু মনে রাখিস এই হতভাগা বন্ধুটাকে।